নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে। আর আচ্ছা, কিন্নরী মিনা তোমাদের সামনে এখন রয়েছে রাধা গোবিন্দর মন্দিরে, তাছাড়া রয়েছে আমাদের ভোলে বাবা আর মন্দির, আর তার সাথে আছে মা কালীর মন্দির, মা পার্বতীর মন্দির, আর আছে আমাদের জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির, আর রাম সীতা লক্ষ্মণের মন্দির। এই এতগুলো মন্দির একসঙ্গে তোমরা পেয়ে যাবে নিউ টাউনেই, একদম কাছাকাছিতে। তো নিউ টাউনে চলে এসো। আর এত সুন্দর মন্দির, তোমরা অনেক জাগ্রত মন্দির, অনেক দিনের পুরনো মন্দির, 400 বছর আগের মন্দির তোমরা দেখতে পাবে। 400 বছরও আগের, সেটা কতদিন আগের সেটা কেউ জানে না, কেউ জানে না এখানে কতদিন আগের মন্দির এটা। তো আজকে আমরা চলে গেলাম এখানে এই মন্দিরে পুজো করার জন্য। আমার কাছে সময় ছিল আজকে 2 ঘন্টা, আমি সাজাতে যাচ্ছিলাম, কিন্তু মাঝখানে একটা কাজ ছিল। সেই কাজটা যখন আমি শেষ করি তখন দেখি এখনও সেই বাড়িতে যেতে আমার 2 ঘন্টা সময় লেগে যাবে। তো ভাবলাম চলো আমরা আগে একটুখানি এখানে একটা হাজরা কালীবাড়ি আছে, সেখান থেকে ঘুরে আসি। বহুত বছর আগে, প্রায় 23 বছর আগে, আমি তখন অনেক ছোট ছিলাম। তখন নিউ টাউনও হয়নি, নিউ টাউনটা একদমই তখন সদ্য শুরু হবে হবে এইরকম রয়েছে। কিন্তু জঙ্গল ছিল প্রচুর, কোনো রাস্তা ছিল না, মাটির রাস্তা। সেই রাস্তা ধরে আমি একটি মেয়ের কাছে, আমার পার্লারের, ওর কাছে জানতে পারি ওখানে জাগ্রত একটা মায়ের মন্দির আছে, তাছাড়া ওখানে রয়েছে আমাদের শিব পার্বতীর মন্দির। তো তুমি দিদি এসো, একদিন পুজো করে যেও। ওর কথা শুনে আমি যাই পুজো করার জন্য। আর আমি সেখানে যখন গিয়ে পৌঁছাই তখন দেখি 23 বছর আগে সে তো একটা পুরো একটা গ্রামের মধ্যে, প্রচণ্ড জঙ্গল, মাটির রাস্তা। সেই রাস্তা ধরে এখন আমাকে যেতে হবে, এখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমার মায়ের মন্দির। কিন্তু আমি শুনেছি যেহেতু এটা জাগ্রত, আমার তখন সবে উঠতি বয়স, বুঝতেই পারছো, কিন্তু মনে একটা চঞ্চল ব্যাপার রয়েছে, না আমাকে জাগ্রত মন্দিরে পৌঁছাতেই হবে। অনেকটা পথ অতিক্রম করে আমি যখন সেই মন্দিরে গিয়ে পৌঁছালাম তখন মন্দিরটা অতটা দেখতে এইরকম ছিল না। মানে একদম ন্যাচারাল যে মন্দিরটা হয়, মন্দির ভাঙাচোরা একটা সবেমাত্র, মানে কি বলবো, সেটা তৈরি হচ্ছে এইরকম টাইপের ছিল। আন্দাজ ছিল না এটা 400 কি 500 বছর আগের পুরনো মন্দির, সেটা আমার আন্দাজ ছিল না। এটা তো আমি পুরোহিতের কাছ থেকে জানতে পারলাম যে এটা 400 থেকে 500 বছর পুরনো মন্দির। আর তার আগে এখানে প্রচণ্ড জঙ্গল ছিল, আর এটা ছিল সুন্দরবন অঞ্চলের মধ্যে, বিদ্যাধরী নদীর কাছে। আস্তে আস্তে বিদ্যাধরী নদী সরতে সরতে অনেকটা দূরে বিদ্যাধরী নদীটা সরে গেছে, কিন্তু এখানে পুরো সুন্দরবন অঞ্চলের মধ্যে ছিল এই জায়গাগুলো। হ্যাঁ, সেটা এখন আর সেটা নেই। আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ নিউ টাউন অঞ্চলের মধ্যে এটা। আর নিউ টাউন অঞ্চলের মধ্যে মন্দিরটা শুধু একটা মাত্রই ছিল। আর মন্দিরের পাশে ছিল একটা পুকুর, একটা শ্মশান। সেখানে যারা অপবিত্রভাবে মারা যেত, মানে ভালোভাবে যারা মারা যেত না, তাদেরকে ওখানে দেহটাকে পোড়ানো হতো। হ্যাঁ, সেইভাবেই ওইখানটা তৈরি হয়েছিল। আর এটা অনেক বছর ধরে এইভাবে চলছিল, যদিও এখন সেটা এখন হয় না। কিন্তু মন্দির চত্বরটা ভাঙতে পারেনি আমাদের হিডকো অথরিটি। অনেকবার চেষ্টা করেছে এখানে পুকুরটাকে বন্ধ করার জন্য, কোনো না কোনো অলৌকিক ঘটনায় সেই পুকুরটাকে বন্ধ করতে পারেনি। অলৌকিক ঘটনাগুলো অনেক কিছুই আছে, যেগুলো আমার জানা আবার কিছু অজানা। আমি সেইভাবে কিছু জানি না অলৌকিক ঘটনা, কিন্তু একবার আমি শুনেছিলাম যে এখানে বুলডোজার নিয়ে আসা হয়েছিল যে ভেঙে ফেলার জন্য আর পুকুরটাকে বোঝানোর জন্য। সেই বুলডোজার বারবার করে স্টার্ট দিচ্ছে, বারবার করে বন্ধ হয়ে যাচ্ছে। সেটা আমি ওই মেয়েটির কাছ থেকেই শুনেছিলাম, যে আমাকে নিয়ে গিয়েছিল আমার স্টুডেন্ট সে। তো তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা মানে জাগ্রত মন্দির। এখানে কিন্তু পৌষ মাসে সারা মাস ধরে মেলা হয়, আর পৌষ মাসে প্রথম দিন কিন্তু অনেক অনেক ভালোভাবে পুজো হয়। অনেক জাগ্রত মন্দির বলে অনেক দূর থেকে লোক আসে, সেখান থেকে পুজো দেয় মানুষজন, আর এখানে কিন্তু মানতও করে যায়। আর এই মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ, মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মা হচ্ছে এখানে 2 বিঘা জমি দান করেছেন। সেই জমিতে কিন্তু এখন রাধা গোবিন্দের মন্দিরটা তৈরি হয়েছে। তাছাড়া হয়েছে জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির, সেই মন্দিরটাও একজন প্রতিষ্ঠিত করছে, কিন্তু তার নাম বারণ আছে, যে তার নাম কিন্তু সবার সামনে বলা যাবে না। সেটা কিন্তু পুরোহিত মশাই জানিয়েছেন যে এখানে কিন্তু সবার নাম উচ্চারণ করা যাবে না। তো সেখানে দেখতে পাচ্ছ এই যে চত্বরটা তোমরা দেখতে পাচ্ছ গাছের নিচে, এই জায়গাটা ছিল একটা শ্মশান। এই জায়গাটা কিন্তু পোড়ানো হতো। আর তাছাড়া দুটো এখানে দেখো গরুর মূর্তি রাখা আছে, এখানে পুজো করা হয়। শিব পুজোর দিনকে কিন্তু বিশাল বড় করে শিব পুজো করা হয়। আর তাছাড়া রয়েছে এখানে মায়ের মন্দির, মা কালী কিন্তু এখানে খুবই জাগ্রত, বনদেবীর মন্দির কিন্তু খুবই জাগ্রত। আর এটা হচ্ছে দুধ পুকুর।
দুধপুকুরে পুজো করে এখান থেকে সবাই স্নান করে উঠে সবাই ডন্ডি কাটতে কাটতে বাবা মায়ের মন্দিরের সামনে যায়। ওখানে আরেকটা বটগাছ আছে যেখানে সুতো বাঁধা হয়, সেই সুতোটা কিন্তু মানত করে বেঁধে রাখা হয় যাতে সবার মানত কিন্তু পূর্ণ করা যায়, মানে পূর্ণ হয়। আর এইখানে দেখো ওই পাশে রয়েছে একটা বনদেবীর মন্দির। বনদেবীর মন্দিরটা কিন্তু আগে বনদেবীর মন্দিরে কিন্তু দুটো বাঘ আছে যারা ওখানটায় মায়ের মন্দিরকে রক্ষা করেন। আর এখানে আছে কিন্তু বাবার মন্দিরটা আর বনদেবীর মন্দিরটা কিন্তু সবথেকে বেশি পুরনো মন্দির, এই দুটো বেশি জাগ্রত। আর এখানে তাছাড়া গ্রামবাসীরা আসেন, এখানে পুজো করেন, অনেকে আসে দুধ নিয়ে এসে, বাবার লিঙ্গ আছে সেখানটায় এসে জল ঢালা হয়। তাছাড়া এখানে যদি বিয়ে হয় তারা এসে এখানে প্রণাম করে তবেই বাড়ি ফেরেন, মানে এতটাই জাগ্রত এখানে। তাছাড়া তোমাদের এই মন্দিরে আসার পরে তোমরা বুঝতে পারবে যে এখানে পুরোহিতদের কোনো রকম ডিমান্ড নেই যে আমাকে এত টাকা দিতে হবে বা এখানে পুজো করতে গেলে আমাকে এত টাকা দান করতে হবে, এইরকম কোনো রকম কিন্তু এখানে এখনও সেইভাবে প্রচার হয়নি বলে তোমরা এসে শান্তিভাবে পুজো করে যেতে পারবে। কোনো রকম ডিমান্ড নেই আমাদের এখানকার পুরোহিতের, তোমার যেটা মন চাইবে দিতে পারো, তোমরা এসে সারাদিন বসে থাকতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। অ্যান্ড খুব হেল্পফুল, তারা খুবই সাহায্য করেছে আমাকে। অ্যান্ড বারবার করে আমাকে বলেছে পৌষ মাসের 1 তারিখে কিন্তু অবশ্যই আসবে, এসে কিন্তু এখানে পুজো দিয়ে যাবে। আর আমাদের দেখবে আমাদের এখানে কত মানুষ আসে অনেক দূর থেকে যারা পুজো করতে, সবাই কত মানে সেটা এসে দেখবে তোমরা শুধু। হ্যাঁ, এত ভালো ছিল আমাদের পুরোহিত, তাছাড়া ওখানকার মানুষজন যাদের সঙ্গে কথা বলেছিলাম, আমার এত ভালো লেগেছে। যাওয়ার পরে চারিদিকে ফাঁকা, সবথেকে ভালো লেগেছে এখানে শান্তি করে পুজো দেওয়া যায়, ঠেলাঠেলি নেই, ভিড় নেই, হাত থেকে কেড়ে নিয়ে নিল পুজোর থালা, যেমন তেমন করে পুজো দিয়ে আবার থালাটাকে রিটার্ন করে দিল, সেইগুলো নেই। মানে এগুলো আমি পছন্দও করি না, যে একটা ভগবানের জায়গায় যাচ্ছি ঠেলাঠেলি মারামারি, এগুলো আমি একদমই পছন্দ করি না। হ্যাঁ, তার জন্য আমি এখানটায় সুন্দর করে পুজো দিতে পেরেছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা যারা এখানে এসে পুজো দিতে চাও অবশ্যই পুজো দিতে পারো, তোমাদেরও ভালো লাগবে। কোনো রকম ডিমান্ড নেই, যেহেতু ঠাকুরের পুজোর এখানে তোমরা যা কিছু দিয়ে পুজো করতে পারো, তোমাদের যেটা মনে হবে সেটা ঠাকুরমশাইকে সেটাই তোমরা দিতে পারো। সেটা কিন্তু তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, ঠাকুরমশাই কখনো জোর জবরদস্তি করবে না। আমাদের এখানটায় দেখো যে মন্দিরটা, এটা মূল মন্দিরটা, এখানে ভিডিও ক্যামেরাও করা হচ্ছে। তাছাড়া এখানে এসছে এখন বর বউ, তারা প্রণাম করছে। আমি তো গিয়ে এত খুশি হয়ে গেছিলাম ব্যাপারটাকে দেখে, যে দেখো এত ভালো লাগছে যে এখানে আসবে, এসে আগে প্রণাম করবে, তারপরে গিয়ে তারা বাড়ি যাবে। মানে এটা একটা কিন্তু আলাদা রকম আশ্চর্য ব্যাপার। আমাদের কলকাতাবাসী অনেকেই কিন্তু এই জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি, না আমাদের লাইফ থেকে এগুলো কিন্তু চলে যাচ্ছে। এখনো পর্যন্ত অনেকেই আছেন যে ঠিক আছে বাড়ি ঠাকুর কোনো পুজো করে বেরোই, কিন্তু বাড়ির কাছে কোনো মন্দির পাই না, তার জন্য কিন্তু আমাদের এই জিনিসটা হয়ে ওঠে না। কিন্তু এরা দেখো কত সুন্দর করে ফটো তুলছে, যে এখানে দাঁড়িয়ে ফটো তুলি। তারপরে আমাদের মলে চলে এসছে সব প্রসাদ নিয়ে, ফুল নিয়ে, যে ঠাকুরমশাই একটু পুজো দিয়ে দিন আমাদের এখানে। ঠাকুরমশাই আগে পুজো দিতে গিয়ে আমাদের ঠাকুরকে পুরোটাই ধরে আগে এরকম করে দিল, আমি বুঝতে পারিনি এইভাবে দেবে। আর তারপরে গিয়ে আমাদের ঠাকুরমশাই পুজোটা শুরু করলেন। আগে কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, ঠাকুরমশাই আগে কিন্তু ভোলে বাবার পুজো করলেন না, ঠাকুরমশাই আগে চলে গেলেন বনদেবীর পুজো করতে। আর বনদেবী কিন্তু এখানে সবথেকে বেশি জাগ্রত। সবথেকে আলাদাভাবে পিছন দিকে রয়েছে বনদেবীর মন্দিরটা। এটা যে কত বছর পুরনো, আমার যাওয়ার পরে গায়ে কাটা দিচ্ছিল যে এত বছর পুরনো মন্দির নতুন করে একদম সুন্দর করে রং টং করে সাজানো হয়েছে। খুব ভালো লাগবে, তোমরা যেও একবার, আমার কথা শুনে তোমাদের এত ভালো লাগবে না। আর ঠান্ডার দিন তো, শীতের দিন, ওখানে রোদের অত তেজও নেই যে গরম লাগবে। একবার পৌষ মাস সামনে, একবার অবশ্যই গিয়ে ঘুরে এসো। পৌষ মাসে যে কোনো দিন গিয়ে একটা পুজোটা তোমরা দিয়ে আসো, তোমাদের ভালো লাগবে। জাগ্রত দেবী ওখানে আছেন, জাগ্রত বাবা আছেন, তোমাদের সব মনস্কামনা পূর্ণ করবেন। এই দেখো বনদেবী ঠাকুরটাকে, মায়ের মন্দির এটা কিন্তু, হ্যাঁ। আর এটা বাঘের উপরে মা বসে আছেন। আমি প্রথমে ভেবেছিলাম শান্তশ্রী মা, কিন্তু এটা শান্তশ্রী মা নয়। তারপরে ভাবলাম হয়তো হতে পারে এটা বৈষ্ণোদেবী মা, বৈষ্ণোদেবী মাও নয়, তাহলে এটা আলাদা কোনো ঠাকুর বললো যে এটা বনদেবী আছে। এটা বনদেবী বাঘের পরে বসে আছেন, দেখো কত সুন্দর লাগছে। এবার ঠাকুরমশাই পুজো আরম্ভ করবেন।
ভালো লাগে না মন্ত্রগুলো শুনতে। ঠাকুরমশাইরা যখন পুজো করেন আর ঠিক করে উচ্চারণ করে যে ঠাকুরমশাইরা পুজো করেন তাদের মন্ত্র শুনতে আরও ভালো লাগে। আমার সত্যি খুব ভালো লাগে ঠাকুরমশাই যখন পুজো করেন না, তখন ওই মন্ত্রগুলো পড়ে, আমার ভীষণ ভালো লাগে সেটা। এইটা হচ্ছে বনদেবী মন্দিরটা, কত সুন্দর না? আমি ভাবলাম যে একটু ভালো করে তুলে নিই ফটোটা, যে আমি তোমাদেরকে যাতে দেখাতে পারি। হ্যাঁ, কারণ আমি যদি দেখে এসছি আমার ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, ওর জন্য আমার ভিডিওগুলো করা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার আরও একটু ভালো লাগবে, তাহলে আমি ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাবো, তোমাদের জন্য আরও ভিডিও আমি বানাতে পারবো। আর আমাদের এখানে জাগ্রত মন্দির যেগুলো আছে তোমাদেরকে আরও আমি ভিডিও করে দেখাতে পারবো কেমন আমাদের এখানে মন্দিরগুলো আছে। আমাদের এখানে প্রচুর ভালো ভালো মন্দির আছে, অনেক পুরনো পুরনো মন্দির আছে যেগুলোতে এখনও মানে লোকেরা জানেই না যে 300 বছর 400 বছর পুরনো পুরনো সব মন্দিরগুলো আমাদের এখানে আছে। তো আগে ভোলে বাবার মন্দিরে আগে পুজোটা করে নেবেন, তারপরে মায়ের ওখানে যাবেন পুজো করতে। তো আমি পরপর সব ঠাকুরকে দেখিয়ে দিলাম। এই ঠাকুরের সামনে দেখো 5টা মন্ডি বসানো আছে, তার সামনে একটা ছোট্ট করে একটা জায়গা, খালি জায়গা আছে। ওই খালি জায়গা থেকে জল কিন্তু অনর্গল বেরোচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, যেটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না। এটা আমাদের কিন্তু একটা ঐতিহ্যের মধ্যে পড়ে, আর এটা দেখানোটা ঠিকও হবে না, কারণ ওই জলটা দিয়ে চন্দ্রমিত্র বানানো হয়, ঘটে জল দেওয়া হয়, ঠাকুরমশাই বললেন আমাকে, তার জন্য আমি তোমাদেরকে দেখাবো না। যদিও আমি নিজের চোখে ওটা দেখেছি, সত্যি ওখান থেকে জল বের হয়। হ্যাঁ, আর ওটা যেরকম কামাখ্যা দেবীর মন্দির আছে না, যেরকম জল আছে নিচেটা, ওখানটাতে ওই রকমই জলই আছে। তো আমার এটা কিন্তু খুব একটা আশ্চর্য লেগেছে। তাছাড়া এই 5টা মন্দির যেটা দেখতে পাচ্ছ, এদেরকে খুব ভালো করে পুজো করা হয়। এই ব্যাপারটা পুরোটা আমার জানা নেই, যদি আমি জানতে পারি তোমাদেরকে অবশ্যই বলবো। আর এখানে জানো তো, আগে যখন পুরো জঙ্গল ছিল, হ্যাঁ, সুন্দরবন অঞ্চলের মধ্যে ছিল, এখানে কিন্তু তন্ত্র সাধনা করা হতো, সামনেটা বসে তন্ত্র সাধনা করতো, অনেক দূর থেকে তান্ত্রিকরা আসতো, সেখানে ওখানে ডাকাতরা এসে পুজো করে যেত। অনেক অনেক ব্যাপার আছে এখানটায়, কিন্তু সব কথা আমাদের পুরোহিতের কাছে জানতে পারলো না। পুরোহিত অনেক বংশ পরম্পরা ধরে এখানে কিন্তু পুজো করছেন। উনি পুজো করে যখন ওনার মন্ত্রগুলো শোনার মতন, এত সুন্দর লাগে। আমি সব মন্ত্র হয়তো তোমাদেরকে শোনাতে পারলাম না, কিন্তু তোমরা নিজের চোখে নিজে কানে গিয়ে অবশ্যই দেখে এসো, শুনে এসো। আমাদের এত ভালো লেগেছে কেন জানো তো, আরও এত ফাঁকা ছিল না মন্দিরটা, শান্তিভাবে বসে পুজো দেওয়া যাচ্ছিল। আমি তো মলয়কে বললাম যে আমার মাঝে মাঝে তুমি আমাকে একটু নিয়ে এসো এখানে পুজো দিতে, কারণ মন ভরে পুজো দেওয়া যাচ্ছে এখানটায়। আমি তো সেভাবে যাইনি না, প্রিপেয়ার হয়ে আগে থেকে প্রিপেয়ার হয়ে গেলে তাহলে ভালো হতো। আমি একবার ভাবলাম যে ভিতরে গিয়ে একবার দেখেই নিই ওখানটায় ঠাকুরমশাই বলছেন কী আছে, তো ওটা দেখেও আমি নিলাম, কিন্তু মলয়কেও আমি একটু দেখালাম, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কিছু মনে করো না। এটা কিন্তু অনেক জাগ্রত ব্যাপার এখানটায় রয়েছে। আর আমি এত খুশি হয়ে গেছি, ওখানে পুজো দিয়ে আসার পরে আমাদেরকে ব্রাহ্মণ বারবার করে ডেকে বলছিল, পৌষ মাসে 1ম দিন কিন্তু অবশ্যই এসো, এখানে কিন্তু অনেক ভালো করে পুজো করা হয়, অনেক দূর থেকে লোক আসে। আর দেখো মলয়ের আমি দুজনে তারপরেই চলে গেলাম রাধা গোবিন্দের মন্দিরে। রাধা গোবিন্দের মন্দিরে পুজোটা করে তারপরে আমরা চলে যাব আবার জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দিরে। তাই আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকো, তোমরা কিন্তু পরপর সব মন্দিরগুলো কিন্তু দেখতে পাচ্ছ। তারপর আমরা ভিতরে চলে গিয়ে রাধা গোবিন্দের মন্দিরটায় ভালো করে পুজোটা দিয়ে নিলাম। দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি রাধা গোবিন্দের মন্দিরটা এত সুন্দর। ভিতরে রাধা গোবিন্দকে দেখলে তোমাদের তো আরও ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে না? এত সুন্দর মন্দির আর এত সুন্দর মূর্তি, বলো কার না ভালো লাগবে যে বসে বসে পুজোটা করি আমি। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু আমাকে বলো, হ্যাঁ। তারপর গিয়ে দেখো আমরা এখান থেকে ঘন্টা বাজিয়ে এবার আমরা বেরিয়ে যাব জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দিরে। সেটা তো দেখার মতন মন্দির, আর সেটা অনেক বড় করে তৈরি করা হচ্ছে, অনেক বড় চাতাল, সামনেটা ঘুরে ঘুরে দেখা যাবে, চলো।
ওই যে আমার বাবার মন্দিরটা, এটাই হচ্ছে পুরনো সব থেকে মন্দির। অনেকে যাবে, গেলে তো বুঝতে পারবে না কোন মন্দিরটা আগে কোন মন্দিরটা পরে, ওর জন্য তোমাদেরকে বলে দিলাম। বনদেবীর মন্দির, তারপর হচ্ছে বাবার মন্দির, তারপরে হচ্ছে তোমার আমাদের রাধা গোবিন্দের মন্দির, তারপর হচ্ছে তোমাদের আমাদের জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির। এই দেখো কত সুন্দর সাজিয়েছে না মন্দিরটা, দেখে মনে হচ্ছে না ছবির মতন, পুরো ছবির মতন লাগছে। কে যাবে পুরীতে? কারো যাওয়ার দরকার নেই পুরীতে, অত দূরে পুরীতে তোমরা চলে আসো এইখানে, একদম বাড়ির কাছে নিউ টাউনে সুন্দর মন্দিরটা, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, তার মধ্যে ফাঁকা, কোনো ঝামেলা নেই, তোমার মতন করে তুমি পুজো দিয়ে আসতে পারবে। তো আমরা যাওয়ার পরে বললাম না, আমাদের এত ভালো লেগেছে ওটা, যে আমরা মাঝে মাঝেই চলে আসবো ওখানে পুজো দিতে। এই মন্দিরটা যে তৈরি করেছে তার নামটা কিন্তু বলা যাবে না, আমাদের বারবার আমাদেরকে বারবার করে বললো তোমরা কিন্তু পুজোর পরে তোমরা কিন্তু এখান থেকে যাবে না, তোমরা কিন্তু প্রসাদ ভোগ নিয়ে তারপরে এখান থেকে যাবে। এখানে তাছাড়া রয়েছে রাম সীতা আর লক্ষ্মণের একটা মূর্তিও, সেখানেও তোমরা পুজো করতে পারো। আর এখানটায় দেখো সামনেই এত সুন্দর করে বাবাকে ভোগ দেওয়া হয়েছে, সেই ভোগ এখন সবাইকে বিতরণ করা হবে। আর সেই ভোগটা, বাবাকে যে ভোগটা দেওয়া হয় সেই ভোগটাই কিন্তু ভাগ করে সবাইকে দেওয়া হয়। এটা কিন্তু আমাদের পাওনা ছিল না, আমাদের কপালে হঠাৎ করে অলৌকিকভাবে আমরা পেয়ে গেছি, তাই না? আমরা গেছিলাম তো অন্য কাজে, সেখান থেকে টাইম ছিল বলে আমরা ভাবলাম যাই একটু ঘুরে আসি মন্দিরটায়। তাই গিয়ে আমাদের এত ভালো লেগে গেছে ওখানে যাওয়ার পরে। আর তাছাড়া ঠাকুরের নিজের ভোগ সেটা আমরা পেয়েছি, এটা কি বড় কথা নয়? আমাদের কাছে বিশাল বড় কথা কিন্তু এটা কিন্তু সবসময় সবার সময় পাওয়াই যাবে না, তোমরা কিন্তু পাবে না সবসময়, এটা 12টার মধ্যে তোমাদেরকে যেতে হবে পুজো দেখতে গেলে। তারপরে দেখো তুলসী বাগানটা দেখে এত ভালো লেগেছে। এই তুলসী বাগানটা হচ্ছে তোমার একদম পার্পেল কালার, দেখো পুরো পার্পেল কালার। আমার কাছে আছে কিন্তু এত নেই, আমার কাছে যে সবুজ যেটা রাধা তুলসী সেটা আছে, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। কৃষ্ণ তুলসী একদম ভর্তি হয়ে গেছে আর এতটা জায়গা নিয়ে। আমি তো তুলসী গাছ ভীষণ ভালোবাসি, আর তার মধ্যে এত রাধা তুলসী আর এত কৃষ্ণ তুলসী, এগুলো দেখলে তো মন একদম পাগল হয়ে যায়। মলাইকে বললাম একটু তুমি দাঁড়াও, আমি তোমাকে একটা পুরো ভিডিও বানিয়ে দিচ্ছি মন্দিরের সাথে। তাই ও গিয়ে দাঁড়িয়ে পড়লো দেখো একদম বাবু হয়ে। আর তারপরে আমি দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। উপরে দেখো আমাদের জগন্নাথ বাবা কীরকম বাঁশি বাজাচ্ছে, দেখেছো? আর তার উপরে রয়েছে একটা চর্ক, আর তার সাথে রয়েছে একটা পতাকাটা কিন্তু উড়ছে, আরও ভালো লাগছে ওর জন্য। তো ও আর আমি এত খুশি হয়ে গেছি না এখানে গিয়ে, ও তো ভীষণ ভালো লেগেছে ওর। ও বারবার করে বলছে যে আমি এত বাড়ির কাছে এত সুন্দর জায়গা আমি আগে আসলাম না, আগে আমরা জানিই না, বলো। হ্যাঁ, তেমন যে আমরা জানি কিন্তু এইভাবে আমাদের বেরোনো হয় না বলে আমাদের যাওয়া হয় না, এটাই। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। এত বড় ভিডিও আমি জানি তোমাদের দেখতে অনেকটাই কষ্ট হয়েছে, তবুও দেখো দেখো তোমরা যেও, একবার বেরিয়ে এসো। প্রথম ভিডিও বানাচ্ছি, কোথাও ভুল হয়ে গেলে তাহলে আমাকে একটু তোমরা ক্ষমা করে দিও। আর আরও ভালো ভিডিও বানানোর জন্য একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দিও। তারপর খুশি খুশি মনে আমরা ওখান থেকে বেরিয়ে, আমার সাজার জন্য ছিল যে জায়গাতে, সেখানে আমরা বেরিয়ে পড়লাম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। টাটা, বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকমই মন্দির দেখার জন্য আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে অনেক অনেক এরকমই পুরনো মন্দির আছে। আর অবশ্যই পৌষ মাসের 1 তারিখে যাবেন ওখানে পুজো দেখতে।